এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যায় সারণী। তো একটা মৌলের একদম শেষ ঠিকানা হচ্ছে তার পর্যায় সারণী। একটা মৌল যখন পর্যায় সারণীতে অবস্থান করে, সেই পর্যায় সারণী থেকে আমাদের মৌলটি খুঁজে বের করতে হবে। এটি বের করার জন্য আমরা বেশ কিছু নাম্বার সাহায্য নিই। যেমন দেখা যায় যে আমরা কোনো একটা আবাসিক এরিয়ায় যদি বসবাস করি, সেক্ষেত্রে আমাদের একটা রাস্তার নাম্বার থাকে, একটা বাড়ির নাম্বার থাকে। একইভাবে একটা মৌলের ক্ষেত্রে দেখা যাবে কিছু নাম্বার ধরে ধরে আমরা আগাতে থাকলে একটা মৌলকে আমরা পর্যায় সারণীতে খুঁজে পাবো। তো সেই নাম্বারগুলো মূলত হচ্ছে গ্রুপ এবং পর্যায়। আমাদের যে বর্তমান আধুনিক পর্যায় সারণী আছে, এখানে মূলত 18টি গ্রুপ এবং 7টি পর্যায় বিদ্যমান। তো আমরা যদি একটু লক্ষ্য করি, বাম থেকে ডান দিকে যেগুলো দেখানো হয় সেগুলো মূলত হচ্ছে পর্যায়। বাম থেকে ডান দিকে যেগুলো আমরা দেখাই সেগুলো হচ্ছে পর্যায়। এগুলো পর্যায় বা পিরিয়ড বলা হয় এদেরকে। উপর থেকে যেগুলো নিচের দিকে দেখানো হয় সেগুলোকে বলা হয় গ্রুপ। তো এরকম গ্রুপ পাওয়া যায় হচ্ছে আমাদের 18টা, আর পর্যায় পাওয়া যায় 7টা। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এটি হচ্ছে প্রথম পর্যায়, এটি দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়। এবার যদি আমরা একটু গ্রুপগুলো দেখার চেষ্টা করি, এটি পাওয়া যাবে প্রথম গ্রুপ, এটি দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ। এবার চলতে চলতে এখানে গিয়ে গ্রুপ 12 পাবো আমরা, এটা 13, এখানে পাওয়া যাবে চলতে চলতে 17, এখানে পাওয়া যাবে গ্রুপ 18। তো এইভাবে মূলত আমরা গ্রুপ আর পর্যায়গুলো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এবার সাপোজ আমরা এখানে বের করতে চাচ্ছি লিথিয়াম। তো লিথিয়ামের অবস্থান কি হবে? তো দেখা যাচ্ছে এটা 1 নম্বর গ্রুপ এবং দ্বিতীয় পর্যায়টা অবস্থিত। আবার যদি আমরা এখানে সাপোজ এখানে আমরা স্ক্যান্ডিয়াম বের করতে চাই, তখন দেখা যাবে যে এই ক্ষেত্রে মূলত এটা গ্রুপ 3 আর পর্যায় হচ্ছে 4। তো এইভাবে মূলত একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয়ের মাধ্যমে আমরা মৌলটাকে পর্যায় সারণীতে আমরা খুঁজে পাবো। এখানে আরেকটা বিষয় আমাদের বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে পর্যায় সারণীর কিন্তু আবার হচ্ছে এরকম বিবর্তন আছে। অর্থাৎ বর্তমান যে পর্যায় সারণী দেখতে পাচ্ছি, আগে পর্যায় সারণী কিন্তু এরকম ছিল না। তখন ছিল এরকম, যেমন এটাকে বলা হতো গ্রুপ 1A বলা হতো, এটাকে বলা হতো 2A, আবার এটাকে বলতাম আমরা হচ্ছে 3B, এরকম বলতাম আমরা। আবার দেখা যাচ্ছে গ্রুপ 8 যেটা, এটাকে বলা হতো 0 গ্রুপ বলা হতো। এরকম পুরাতন যে সকল পর্যায় সারণী ছিল সেগুলোতে আমরা এরকম পুরাতন নিয়মে গ্রুপ নাম্বারগুলো বের করতাম। তো আমরা এখানে মূলত এই মৌলগুলো অবস্থান নির্ণয় করবো এখন আমরা এই ভিডিওটিতে, এবং এখানে আমরা হচ্ছে পর্যায় বের করবো, তার সঙ্গে আমরা গ্রুপ আধুনিক এবং পুরাতন দুটো নিয়ম আমরা শিখে রাখবো। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে গ্রুপ নির্ণয়ের পুরাতন নিয়ম। চলো আমরা এখন অবস্থান নির্ণয় করা শুরু করি। কোন একটি মৌল যদি পর্যায় নির্ণয় করতে হয়, সেই পর্যায় নির্ণয় করার নিয়ম হচ্ছে যে মূলত একটা মৌল ইলেকট্রন বিন্যাস করবো আমরা, ইলেকট্রন বিন্যাস করে যেটি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বার পাবো, অর্থাৎ এন এর ভ্যালু যেখানে সর্বোচ্চ সেটি হবে তার পর্যায়। তো আমরা পর্যায় এবং গ্রুপগুলো সব একসঙ্গে নির্ণয় করে দেখবো আমরা। তো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে পুরাতন নিয়মে যে গ্রুপ নির্ণয় করা হয় সেটি নিয়ে আগে প্রথমে আমরা আলোচনা করবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরাতন নিয়মে যে গ্রুপ নির্ণয় করা হয়, এটা অনুসারে গ্রুপগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, এ উপশ্রেণী বা এ সাব গ্রুপ, বি উপশ্রেণী বা বি সাব গ্রুপ। যদি ইলেকট্রন এস এবং পিতে প্রবেশ করে, শেষের দিকে যে ইলেকট্রনগুলো যদি এস এবং পিতে প্রবেশ করে সেটা হবে এ উপশ্রেণী, আর যদি শেষের দিকে ইলেকট্রনগুলো এস এবং ডিতে প্রবেশ করে সেটা হবে বি উপশ্রেণী। এক কথায় ডিতে যদি প্রবেশ না করে তবে সেটি হবে এ উপশ্রেণী, আর যদি ডিতে প্রবেশ করে তবে সেটি হবে বি উপশ্রেণী। তো প্রথমে আমরা এই উপশ্রেণীর নিয়মগুলো নিয়ে আগে ফার্স্ট আলোচনা করব। এখানে আমরা এই উপশ্রেণীর নিয়মগুলো দেখতে পাচ্ছি। শেষ কক্ষপথের এস এবং শেষ কক্ষপথের পি গুলো যোগ করার পর যা পাবো, ইলেকট্রন সংখ্যা যোগ করে যা পাবো সেটি হবে তার গ্রুপ নাম্বার। এখানে রোমান হরফে লিখতে হবে, আর পাশে একটা এ লিখে দিতে হবে যেহেতু এটা এই উপশ্রেণী। আর এসপি যোগ করে যদি কখনো 8 আসে, বিশেষভাবে সেটাকে বলা শূন্য গ্রুপ, এক্ষেত্রে এবি কিছু লিখতে হয় না। মূলত গ্রুপ 8 এবং গ্রুপ 0 এদের ক্ষেত্রে এবি হয় না, এটা হচ্ছে উপশ্রেণীবিহীন গ্রুপ। তাহলে এখানে এসপি যোগ করে যা পাবো সেটা হবে তার গ্রুপ নাম্বার, রোমান হরফে লিখতে হবে, পাশে একটা এ লিখবো। এসপি যোগ করে 8 আসলে সেটা হবে শূন্য গ্রুপ। তো আমরা কিছু উদাহরণ দেখি এখানে। সাপোজ আমরা একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম 12, এটা ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাচ্ছে 1s2, 2s2, 2p6 এবং 3s2। এখন যদি আমরা খেয়াল করি, একদম এখানে সব থেকে বেশি যে কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে 3, সব থেকে বড় কোয়ান্টাম নাম্বারটা পাচ্ছি আমরা 3, তাহলে সেটা হবে তার পর্যায়। তাহলে এখানে পর্যায়টা আমরা বলে দিব, এটা হচ্ছে পর্যায় 3 এর মৌল, এটার ক্ষেত্রে পর্যায় হবে 3। এবার যদি আমরা গ্রুপ নির্ণয় করতে চাই, তাহলে এখন দেখা যাচ্ছে এটা কিন্তু শেষ কক্ষপথ যেটা 3, এটাতে কিন্তু আমি পি পাচ্ছি না, তাহলে পির ভ্যালু এখন 0 ধরে নিতে হবে। তাহলে পি যদি 0 ধরি তাহলে এসে পাচ্ছে 2টা ইলেকট্রন, টোটাল মিলে পাইলাম এখানে 2, তাহলে এটা হবে গ্রুপ 2A হবে এটা। আমরা আরেকটা উদাহরণ দেখি। সাপোজ আমরা নিলাম এখানে ক্লোরিন। তো ক্লোরিন 17, এটা ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াচ্ছে 1s2, দেন 2s2, 2p6, 3s2 and 3p5। তো এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বারটা কিন্তু এখানে 3, এর উপরে কোনো কোয়ান্টাম সংখ্যা এখানে আমরা পাচ্ছি না, তাহলে এটা পর্যায় হবে 3। তাহলে এটা ক্ষেত্রে পর্যায় বলবো, এটা আমরা 3 বলবো, এটা তৃতীয় পর্যায়ের মৌল, এটা পর্যায় 3। আর গ্রুপের কথায় যদি এবার আসি, তো এবার দেখা যাচ্ছে যে এখানে শেষ কক্ষপথের এস এবং পি যোগ করে এখানে আমরা ইলেকট্রনের সংখ্যাগুলো পাচ্ছি 2 এবং 5, অর্থাৎ টোটাল 7। তাহলে এটা হবে গ্রুপ 7A হবে, এটা হবে গ্রুপ 7A।
এবার আমরা আরেকটা মৌল নিয়ে একটু কাজ করব। সাপোজ এখানে নিলাম নিয়ন, তো নিয়ন হচ্ছে 10, এটা একটু বিন্যাস করলে পাবো এখানে আমরা 1s2, দেন 2s2 and 2p6। তো দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা 2, তো এটা পর্যায় হবে এটা 2। তো এটা ক্ষেত্রে আমরা পর্যায় লিখতে পারবো 2, এক্ষেত্রে পর্যায় হবে 2। আর গ্রুপের কথায় যদি আসি, তাহলে এখানে গ্রুপটা যদি খেয়াল করি, এখানে আমরা 2 এ ইলেকট্রন পাচ্ছি, এস এ 2টা এবং পি তে ইলেকট্রন পাচ্ছি 6টা, এই টোটাল হচ্ছে 8। তো আমরা একটু আগে দেখলাম এসপি যোগ করে যদি কখনো 8 হয়, এটা সরাসরি এটা হবে শূন্য গ্রুপ, অর্থাৎ এক্ষেত্রে এবি লিখতে হবে না, এটা হবে শূন্য গ্রুপ। তো এগুলো ছিল আমাদের এই উপশ্রেণী বের করার নিয়ম। এবার আমরা বি উপশ্রেণী নিয়ে কাজ করব। এখানে আমরা বি উপশ্রেণীর নিয়মগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে n-1d এবং ns। প্রথমে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। n-1d টা আসলে কি? আমরা যদি কোথাও 4s ধরে নেই, তাহলে এখানে n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে n-1 কত হবে? 4 থেকে 1 বাদ দিলে তাহলে দাঁড়াচ্ছে কত? 3 হবে এটা, তো এটা হবে 3d। তো অর্থ দাঁড়ালো যত s তার থেকে 1 কম d। তাহলে যদি এখানে 5s নেই, এটা হবে 4d। যদি এখানে 6s নেই, এটা দাঁড়াচ্ছে এটা 5d। বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম n-1d এবং ns এর ইলেকট্রনের সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা 3 রকমের, আমরা যোগফলটা 3 রকমের আমরা পেতে পারি। এই যোগফলটা আসতে পারে 11 কিংবা 12, 3 থেকে 7 এর মধ্যে কিছু আসতে পারে, এটা 8 থেকে 10 এর মধ্যে কিছু আসতে পারে। যদি এই যোগফলটা 11 কিংবা 12 আসে, তো 11 আসলে এটা হবে 1b, আর যদি এটা 12 আসে তাহলে সেটা হবে 2b হবে। তাহলে 11 আসলে এটা হবে 1b, 12 আসলে এটা হবে 2b। আর যদি এটা 3 থেকে 7 এর মধ্যে আসে এই যোগফলটা, তাহলে 3 থেকে 7 এর মধ্যে যত আসবে তত b আমরা বলে দিই। তো 3 আসলে 3b, 4 আসলে 4b, 5 আসলে 5b, 6 আসলে 6b, 7 আসলে এটা হবে 7b। যত আসবে তত b এখানে আমরা বলে দিব। আর যদি কখনো এটা 8 থেকে 10 এর মধ্যে আসে, এটা বিশেষভাবে এটাকে বলা হয় গ্রুপ 8। এই ক্ষেত্রে এবি কিছু লিখতে হয় না। মূলত শূন্য গ্রুপ এবং গ্রুপ 8 এটা হচ্ছে উপশ্রেণীবিহীন, এদের ক্ষেত্রে এবি লিখতে হবে না। তাহলে 11 আসলে হবে 1b, 12 আসলে হবে 2b, 3 থেকে 7 এর মধ্যে কিছু আসলে যত আসবে তত বি হবে। আর এখানে 8 থেকে 10 এর মধ্যে আসলে সরাসরি এটাকে আমরা বলবো গ্রুপ 8। 8 হলো গ্রুপ 8, 9 হলো গ্রুপ 8, 10 হলো হবে গ্রুপ 8। তো চলো এখন আমরা কিছু উদাহরণ দেখব। আমরা একটা উদাহরণ দিচ্ছি স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম 21। তো এটা ইলেকট্রন বিন্যাস যদি করা হয়, দাঁড়াবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপর 4s2 এবং 3d1। তো এখন যদি আমরা লক্ষ্য করি, তো এটা ইলেকট্রন বিন্যাস করে দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা সেটা পাচ্ছি 4। তো এটা পর্যায় হবে 4। এটা ক্ষেত্রে আমরা লিখতে পারবো এটা পর্যায় হবে 4, পর্যায় হবে 4। আর গ্রুপের কথায় যদি এবার আমরা আসি, তো গ্রুপেরটা দেখা যাচ্ছে যে এই যে ns এ আমরা ইলেকট্রন পেলাম 2টা, আর হচ্ছে n-1d অর্থাৎ 3d তে এখানে ইলেকট্রন পাচ্ছি 1টা। তাহলে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তো যেহেতু এটা 3 চলে আসছে, তাহলে এটা হবে 3b। তো এটা ক্ষেত্রে আমরা গ্রুপ নাম্বার লিখতে পারবো এটা হবে 3b। এবার আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে নিকেল, নিকেল 28। এটা ইলেকট্রন বিন্যাস যদি করা হয়, তো দেখো এখানে কিন্তু আমরা আর্গন লিখতে পারবো থার্ড ব্র্যাকেট দিয়ে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোন একটা মৌল যে পর্যায়ে অবস্থিত, ঠিক তার আগের পর্যায়ের কোন নিষ্ক্রিয় গ্যাস লিখে যদি আমরা এরকম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ওই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা যত, ওই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে হবে না। তাহলে এই পর্যন্ত কিন্তু 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমার করা শেষ। তাহলে 18 পরে যেটা হয় সেটা হবে এখানে 4s2 এবং এটা হবে 3d8। তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বারটা 4, তাহলে এখানে পর্যায়ে দাঁড়াবে 4। এর ক্ষেত্রে পর্যায় হবে 4। আর গ্রুপের কথায় যদি এবার আসি, তো গ্রুপের ক্ষেত্রে যদি আসি, তাহলে দেখা যাচ্ছে এখানে গ্রুপের ক্ষেত্রে এখানে এসে ছিল 2টা ইলেকট্রন, ডিতে ছিল 8টা ইলেকট্রন। তাহলে 2 আর 8 যোগ করে 10 হয়। আমরা একটু আগে দেখলাম 8, 9 কিংবা 10 যাই হোক, এটা হবে গ্রুপ 8। তো এটা সরাসরি আমরা বলে দেবো এটা হবে গ্রুপ 8। এবার আমরা আরেকটা উদাহরণ দেখবো। সাপোজ আমরা একটা মৌল নিলাম জিঙ্ক, জিঙ্ক 30। একইভাবে এটা ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে আর্গন, এরপর হবে 4s2 and 3d10। এখানে একইভাবে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বার আমরা পাচ্ছি 4। যেহেতু এটা 4 পাওয়া যাচ্ছে, তাহলে এটা পর্যায় হবে 4, তাহলে এটা চতুর্থ পর্যায়ের মৌল। এবার গ্রুপের কথায় যদি আমরা আসি, তো গ্রুপটা এখানে দেখা যাচ্ছে এই 2 আর 10 যোগ করলে এটা হয় 12। তো আমরা একটু আগে দেখলাম 12 হলে এটা হবে 2b, তাহলে এটার গ্রুপ নাম্বার দাঁড়াবে এটা হচ্ছে 2b। তো এইভাবে মূলত আমাদেরকে পুরাতন নিয়মের গ্রুপগুলো নির্ণয় করতে হবে। এবার আমরা গ্রুপ নিয়ে আধুনিক নিয়ম দেখবো। তো গ্রুপ নিয়ে আধুনিক নিয়মটা মূলত এটা হচ্ছে ব্লক কেন্দ্রিক। একটা ব্লক বের করতে হয়, কোন একটা মৌল ইলেকট্রন বিন্যাস করবো, ইলেকট্রন বিন্যাস করে সেটি কোন উপশক্তি স্তরে শেষ ইলেকট্রন প্রবেশ করে সেটি সেই ব্লকের মৌল। কোন একটা মৌল ইলেকট্রন বিন্যাস করে যদি এস চলে আসে শেষ ইলেকট্রনটা, তাহলে এটা হবে এস ব্লক মৌল। যদি কোন একটা মৌল ইলেকট্রন বিন্যাস করবো, যদি এটা ডিতে চলে যায় ইলেকট্রন বিন্যাসটা, তো সেটা হবে ডি ব্লক মৌল। যদি এখানে ইলেকট্রন বিন্যাস করে শেষে যদি এফ এ চলে আসে, এটা হবে এ ব্লক মৌল। তো এইভাবে মূলত হচ্ছে আমরা ব্লকগুলো নির্ণয় করে থাকি। তো এখানে আমাদের গ্রুপ নেওয়ার নিয়ম হচ্ছে, যদি এস ব্লক মৌল হয়, এক্ষেত্রে আমরা শেষ কক্ষপথের এসে একটা কিংবা 2টা ইলেকট্রন পাবো। এখানে একটা বা 2টা ইলেকট্রন পাওয়া যাবে, এই সংখ্যাটাই হবে তার গ্রুপ নাম্বার।
পি ব্লকে যদি আমরা আসি, এখানে শেষে আমরা এসে অবশ্যই দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন অবশ্যই পাওয়া যাবে, আর পিতে ইলেকট্রন পাওয়া যাবে 1 থেকে 6 এর মধ্যে, আর তার সঙ্গে অতিরিক্ত একটা 10 যোগ করে নিতে হবে। এটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে আমাদের। আর ডি ব্লকের ক্ষেত্রে n-1 ডিতে যে কটা ইলেকট্রন পাওয়া যায় এবং এনএস এ যে কটা ইলেকট্রন পাওয়া যায় সেটি যোগ করলেই হবে। আর এ ব্লকের ক্ষেত্রে একদম আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটি হচ্ছে গ্রুপ 3 হবে এটি। আর একটি বিষয় আমরা মাথায় রাখবো, সেটি হচ্ছে পর্যায়ের সঙ্গে সবচেয়ে বড় গ্রুপটি হচ্ছে গ্রুপ 3, এখানে 32টি মৌল থাকে। তো এখন আমরা কিছু প্র্যাকটিস করি। আমরা একটা মৌল নিলাম, যেমন লিথিয়াম। তো লিথিয়াম যদি নেই, এখানে লিথিয়াম 3, এটা ইলেকট্রন বিন্যাস করে পাওয়া যাচ্ছে 1s2 এবং 2s1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শেষ ইলেকট্রন বিন্যাসটা এসে চলে যাচ্ছে, এটা এস ব্লক মৌল। তার আগে আমাদের পর্যায় নির্ণয় করতে হবে। পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক বা পুরাতন মৌলের কোনো কথা নাই, নিয়ম একই, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা তার পর্যায়। তাহলে এটা ক্ষেত্রে দাঁড়াচ্ছে, এটার ক্ষেত্রে হবে পর্যায় হবে 2, এটার ক্ষেত্রে পর্যায় হবে 2। আর গ্রুপের কথায় যদি আসি, তাহলে এটা গ্রুপ নাম্বার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 হবে, কারণ শেষে আমরা এসে একটা ইলেকট্রন পাচ্ছি, গ্রুপ হবে 1। পুরাতন নিয়মে রোমান হরফ দিয়ে প্রকাশ করতে হয়, আর আধুনিক নিয়মে একদম 1 থেকে শুরু করে 18 পর্যন্ত নিউমেরিক ডিজিট দ্বারা প্রকাশ করতে হবে এখানে আমাকে। এরপর আমরা আরেকটা মৌল নিচ্ছি, সাপোজ এখানে আমরা নিলাম সালফার 16। তো এটা যদি আমরা খেয়াল করি, সালফার ইলেকট্রন বিন্যাস করে দাঁড়াচ্ছে যে নিয়ন দিলাম, অর্থাৎ 10 পর্যন্ত হয়ে গেল। এরপর এখানে লিখবো আমরা 3s2 and 3p4। তাহলে দেখা যাচ্ছে এটা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বারটা 3, তাহলে এটা পর্যায়ে দাঁড়াবে 3, এর ক্ষেত্রে পর্যায় হবে 3। আর গ্রুপে যদি আসি আমরা, তো গ্রুপের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 আর 4 যোগ করলে হচ্ছে 6, তবে এই যে অতিরিক্ত একটা 10 যোগ করতে হবে, যেহেতু এটা পি ব্লক। পি ব্লক বুঝলাম কিভাবে, এই যে শেষ মৌলটি পিতে চলে গেল, একদম ডান পাশে যেটা আমরা পাবো ওটা খেয়াল করলে বুঝতে পারবো সেটি কোন ব্লকের মৌল হবে। তাহলে যেহেতু একটি পি ব্লক মৌল, তাহলে অতিরিক্ত 10 যোগ করতে হবে। তাহলে এখানে 6 পেলাম, আর 10-এ কত হয় 16। তাহলে এখানে আমরা বলতে পারবো এটা গ্রুপ নাম্বার হবে এখানে 16। এবার আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে আমরা এখানে নিলাম আয়রন। তো আয়রন 26, এটা ইলেকট্রন বিন্যাস যদি করি, এটা দাঁড়াচ্ছে এটা আর্গন, এরপর এটা হবে 4s2, এটা হচ্ছে আয়রন ইলেকট্রন বিন্যাস। এবার যদি আমরা খেয়াল করি, এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বারটা আমরা পাচ্ছি 4, তাহলে এটা পর্যায় হবে 4, এটা ক্ষেত্রে পর্যায়টা দাঁড়াবে 4। এবার যদি গ্রুপে আসি আমরা, গ্রুপের ক্ষেত্রে খেয়াল করে দেখা যাচ্ছে যে এখানে এসে ইলেকট্রন ছিল 2টা, আর n-1 ইলেকট্রন ছিল 6টা, তাহলে 2 আর 6 8 হয়, সরাসরি এটা গ্রুপ 8। তো এইভাবে আমাদের আধুনিক নিয়মে মূলত গ্রুপগুলো বের করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে এখানে আলোচনা। আজকে আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।